আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ইসলামী আন্দোলনকে লোভী বলছেন, পীর সাহেব চরমনাইকে লোভী বলছেন, প্রথমে আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি, ইসলামী আন্দোলনের আমির সে কি কোনো আসন থেকে নির্বাচন করে? বলুন। এরপরে বলবেন যে নায়েবে আমির। শুধু আপনাদের যে ইনসাফ ঠিক নেই বিধায় তারা কথা বলছে। সেই ক্ষেত্রে কথা বলাটা তো তার দল থেকে, সে তো আর অযৌক্তিক কোনো কথা বলে না, তার দাবি দেওয়া থাকতেই পারে, সে লোভী হতে পারে না। সেই জন্য আরেকটা কথা হলো যে আপনাদের ইনসাফ ঠিক নেই, কারণ আপনারা নিজেদেরকে অনেক বড় দল মনে করেন এবং ক্ষমতায় চলে যাবেন। আচ্ছা, এককভাবে রাজনীতি করলে কোনোদিন বাংলাদেশের ইতিহাসে আপনি ক্ষমতায় যাবেন এরকমটা স্বপ্ন যে আপনি দেখছেন, এককভাবে রাজনীতি করলে কোনোদিন সম্ভব হবে? কোনোদিনও সম্ভব হবে না। এটা বাংলাদেশের জনগণও জানে এবং অন্যান্য দলের নেতাকর্মীরাও জানে। আপনাদের এই পারফরমেন্স ভালো হওয়ার কারণে কোনটা কি কারণে ভালো হলো এটা আপনাদের নিজেদের ক্রেডিট বলে মনে করিয়েন না। আপনাদের সাথে যখন 5ই আগস্টের পরে আপনাদের দোষ ত্রুটিগুলোই সমালোচিত একটা দল করেছে মাত্র, বিভিন্ন এই সমস্ত দলগুলো কিন্তু আপনাদের সমালোচনা করার সুযোগটা পায় নাই। কেন পায় নাই? আপনাদেরকে হাজার দোষে দোষী করতে পারতো, কিন্তু করে নাই। কেন করে নাই? শুধুমাত্র পীর সাহেব চরমনাই এক বাক্স নীতির কারণে আপনাদের মুখের দিকে তাকিয়ে কোনো কথা বলে নাই। কিন্তু না হয় আপনাদের আজকের অবস্থান, সেখানে কিন্তু আপনারা সিটকে অনেক দূরে যাইতেন, হাজারটা সমালোচনার মুখে আপনারা পড়তেন, হাজারো কথার তলে পড়তেন আপনারা, কিন্তু সেটাও এই রাষ্ট্রের জনগণ কিন্তু করে নাই, শুধুমাত্র পীর সাহেব চরমনাইয়ের কারণে। কারণ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি পীর সাহেব চরমনাই আপনাদেরকে ঐক্যবদ্ধ করেছে। এই মুক্তিযুদ্ধের বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেখানে যখন আপনাদেরকে নিয়েই এক বাক্স নীতির মধ্যে প্রস্তাব দিয়ে সমস্ত দলগুলোকে একত্র করলেন, আমি দেখেছি যে আমাদের রেজাউল করিম আবরার ভাই কি ভূমিকাটা না পালন করেছেন, এবং পীর সাহেব চরমনাই কতটা না পরিশ্রম করলেন, কতটা বিনয়ী মানুষ, কতটা মুখলেস মানুষ, কিভাবে এই দলগুলোকে সমঝোতার জন্য কত কি আপ্রাণ চেষ্টা করলেন। আপনাদের দলের সেক্রেটারি জেনারেল যিনি আছেন, কিংবা নায়েবে আমির বলেন যাকে, তিনি তো গোলাম মোহাম্মদ কি পরোয়ার নাকি ওনার নাম, তিনি তো বলেই ফেলছেন যে ঐক্যের মহাকাণ্ডারী পীর সাহেব চরমনাইকে। তো দেখেন, আজকের যখন আপনারা 300 আসনের মধ্যে 100 আসন নিয়ে আপনারা তড়িঘড়ি করতেছেন, আপনারা ক্ষমতার মসনদে চলে যাবেন, বিষয়টা কেমন কেমন হয়ে গেল না? ইনসাফ কি ঠিক আছে আপনাদের? ইসলামী আন্দোলনের মতো এত একটা দলকে আপনি যদি 40টা আসনের মধ্যে সীমাবদ্ধ রাখেন, আর এনসিপির মতো শিশু বাচ্চা দল কালকে ফুটলো ডিম থেকে, সেই বাচ্চা দলটাকে আপনি 30টা আসন দিলেন, তাহলে আপনি কম্পিটিশনটা কোন জায়গায় করলেন? ইনসাফটা আপনার বিবেকের কাছে আপনি বলেন। এই প্রশ্নটা আপনি বিবেক থেকে আপনি বিবেচনা করেন। ইসলামী আন্দোলনের সমালোচনা করতে পারবেন, বিভিন্ন গালিগালাজ করতে পারবেন, কিন্তু আপনার মেধা দিয়ে, আপনার যোগ্যতা দিয়ে আপনি বিবেচনা করেন। কথা তো এরকম ছিল না। কথা তো এরকম হওয়া উচিত ছিল যে ইসলামী আন্দোলনের যেখানে প্রার্থী থাকবে সেখানে জামাত ইসলামী আন্দোলন ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে, সেটা অদূর ভবিষ্যতের রাজনীতির জন্য একটা বিশাল বড় কিছু একটা উল্লেখযোগ্য অবস্থান তৈরি করবে। কিন্তু সেটা না করে আপনার এখনই ক্ষমতায় যাওয়ার জন্য এতটাই উঠে পড়ে রাখছেন। হ্যাঁ, অবশ্যই একটা ভালো অবস্থান তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ, সেটা অস্বীকার করেন না। কিন্তু এখনই যে আপনি ক্ষমতায় চলে গেছেন এককভাবে রাজনীতি করে, এই যে স্বপ্নটা আপনি দেখতেছেন কিংবা বেশি ভাবতেছেন, এটা তো আপনার ভুল না। এরপর আর একটা কথা বলি, ইসলামী আন্দোলনকে কমপক্ষে 70-80টা সিট দেওয়ার পরে বাংলাদেশের জনগণের কোনো রকমের কোনো প্রশ্ন থাকতো না। তাহলে আপনাদেরকে কেউ বেইনসাফি বলতো না। আপনারা ইনসাফ ঠিক আছে সেটাই বলতো। এনসিপিকে 30টা আসন দিয়েছেন, ঠিক আছে। আপনারা যদি 150 আসনের মধ্যেও থাকতেন তাও একটা ঠিক ছিল। কিন্তু আপনারা 150 আসন না নিয়েও আপনারা কি করলেন? ইসলামী আন্দোলনকে আপনারা 30-40টা আসন দিয়া, এনসিপিকে 30টা দিয়া, ব্যাস অন্যান্য 10টা দলকে আপনারা 110টা দিলেন, 190টা আপনারা নিয়ে নিলেন। তাহলে আপনাদেরকে এই যে টুঠাট মেজরিটি, যে আপনার ক্ষমতায় জয় হওয়ার পরে বা কোনো জায়গায় নির্বাচিত হওয়ার পরে ভালো একটা ফলাফল রেজাল্ট হওয়ার পরে এই সমস্ত দলদেরকে আপনার তো আর গোনায় রাখবেন না, তাদেরকে আপনার স্থানই দেবেন না। কি এই কি এক বাক্স নীতি? এরকমটা হওয়ার কথা ছিল? অনেকটা ভুল ছিল আপনাদের, কিন্তু সেগুলোর সমালোচনা আমরা করি নাই, করতেও চাই না। তবে নিজেদের বিবেক দিয়ে প্রশ্ন করেন। অদূর ভবিষ্যতে যদি আপনি ক্ষমতায় যানও, কিন্তু যাওয়ার পরেও কিন্তু কোনো ক্রমে ইসলামী আন্দোলনের দলকে আপনার প্রয়োজন হবে, এটা মাথায় রাখবেন। এনসিপি দিয়ে হবে না।
এনসিপি দিয়ে হবে না, ইসলামী আন্দোলনের মতো দলকে প্রয়োজন হবে। হাসিনার পতন হয়েছে কেন জানেন? এই ইসলামী আন্দোলনের সাথে গাদ্দারি করার কারণে। মানে হাসিনার পতন ঘন্টা বহু দূর ছিল। কথা বুঝতে পারছেন? হাসিনার পতনের সময় তার পক্ষে কথা বলার কোনো লোক ছিল না বাংলাদেশে। তো এই জন্য বেশি স্বার্থপরতা হইতে গেলে আপনাদের দলের লোকই একসময় টোকাই পাবেন না।